কেউ একজন বলো লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম? কারোর মনে নাই? না স্যার ভুলে গেছি। Sir, chemical properties of milk. মিল্কের কেমিক্যাল প্রপার্টিজ পড়াইছিলাম। রুল নাম্বার 9 কে তোমাদের? আচ্ছা যাই হোক, তো আজকে আগের ক্লাসে মিল্ক পড়ানো হয়েছিল স্যার শেষের দিকে। ক্লাসিফিকেশন অফ মিল্ক অনেক আগে পড়ানো হয়েছে, শেষের দিকে না। লাস্ট ক্লাসে যেটা পড়াইছিলাম যে ও বললো মিল্কের প্রপার্টিজ গুলো পড়াইছিলাম, বিভিন্ন ধরনের মিল্কের প্রপার্টিজ। তো এখানে ক্লাসিফিকেশন মিল্কস এর বা ভ্যারাইটিজ অফ মিল্কস এর মধ্যে একটু একটা বিষয় তোমাদের বলে রাখি। ওখানে একটা যখন ডিগ্রি অফ সেনিটেশন বা নাম্বার অফ ব্যাকটেরিয়াল কাউন্টের উপর বেসিস করে মিল্ক আমরা ক্লাসিফাই করছিলাম, তখন সেখানে আমরা আগে বলছিলাম যে 20,000 স্পেসি মানে টোটাল স্পেসিফিক প্লেট কাউন্ট 20,000 স্পেসিফিক প্লেট কাউন্ট বা টোটাল প্লেট কাউন্ট, সেটা যদি 20,000 হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল এবং এটা হচ্ছে মোস্টলি অ্যাকসেপ্টেবল। বাট কিছু কিছু রেফারেন্স 30,000 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। তাই আমি এখানে তোমাদেরকে 30,000 এবং 20,000 দুইটাই মেনশন করে দিছি আর কি। ইন্ডাস্ট্রি সাধারণত 20,000 পর্যন্ত অ্যাকসেপ্ট করে আর কি। তো আজকে যেটা দেখবো সেটা হলো মাইক্রোবিয়াল কোয়ান্টিটির উপর বেসিস করে একদম র মিল্ক ফ্রেশ, যে তোমার ধরো মিল্কের সোর্স কাউ থেকে যে মিল্কটা আসতেছে, সেই ফ্রেশ মিল্কটাতে মাইক্রোবিয়াল কোয়ান্টিটি কতটুকু থাকলে আমরা সেটাকে ভালো মিল্ক বলবো বা কতটুকু থাকলে আমরা সেটাকে খারাপ মিল্ক বলবো। যদি এই যে এখানে দেখো একটা টার্ম আছে এসপিসি, এসপিসি মানে স্পেসিফিক প্লেট কাউন্ট। আসলে মাইক্রোবিয়ালে মাইক্রো অর্গানিজম যে আমরা মেজার করি, তো এটাকে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। ধরো যেমন কলিফর্ম কাউন্ট আছে, তোমার হচ্ছে এসপিসি বা স্পেসিফিক প্লেট কাউন্ট বা টোটাল প্লেট কাউন্ট। স্পেসিফিক প্লেট কাউন্ট আর টোটাল প্লেট কাউন্ট একই জিনিস। এটা একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে হচ্ছে কতগুলো অর্গানিজম আছে সেটা বের করা যায়। তো স্পেসিফিক প্লেট কাউন্ট বা টোটাল প্লেট কাউন্ট হচ্ছে এই প্লেট কাউন্ট মেথড করলে তুমি টোটাল মাইক্রো অর্গানিজম পরিমাণ কত আছে সেটা তুমি জানতে পারবে আর কি। এবং মাইক্রো অর্গানিজমের তোমার হচ্ছে যে ইউনিট হচ্ছে সিএফইউ আর কি। সিএফইউ সি তে হচ্ছে কলোনি, এফ এ ফর্মিং, ইউ তে ইউনিট। কলোনি ফর্মিং ইউনিট মাইক্রো অর্গানিজমের যে ইউনিট আকারে প্রকাশ করে সিএফইউ বলে বা কলোনি ফর্মিং ইউনিট বলে। দেন দেখো তাহলে এই যে এসপিসি যেটা বললাম বা স্পেসিফিক প্লেট কাউন্ট অথবা টোটাল প্লেট কাউন্ট, এই এসপিসি করে যদি কোনো একটা মিল্ক স্যাম্পলের মানে 1 গ্রাম অথবা 1 ml মিল্ক স্যাম্পলের মধ্যে এখানে কতটুকু দেখা যাচ্ছে 2 লক্ষ না 2 লাখ পর্যন্ত যদি তাতে ইয়ে পাওয়া যায় মানে মাইক্রো অর্গানিজম পাওয়া যায়, তখন সেটাকে ভেরি গুড কোয়ালিটি মিল্ক বলা হয়। বুঝা গেছে? যদি আমরা এই স্পেসিফিক প্লেট কাউন্ট অথবা টোটাল প্লেট কাউন্ট এই প্রসেসটা ফলো করে কোনো একটা মিল্ক স্যাম্পলের মধ্যে 2 লাখ পর্যন্ত মাইক্রো অর্গানিজম পেয়ে থাকি, তাহলে আমরা সেটাকে বলবো যে মানে গুড কোয়ালিটি মিল্ক। যদি এই ভ্যালুটা 2 লাখ থেকে 10 লাখের মধ্যে হয় তাহলে সেটাকে গুড মানে অ্যাকসেপ্টেবল আর কি। 10 লাখ থেকে তোমার যদি সেটা 15 লাখ পর্যন্ত হয়, 50 লাখ পর্যন্ত, তাহলে সেটা ফেয়ার। বাট ওভার 50 লাখ যদি ক্রস করে যায় তাহলে সেটাকে পুয়ার কোয়ালিটি মিল্ক বলা হয়। বুঝতে পারছো? এসপিএল জিনিসটা বুঝি নাই স্যার, ওই প্লেট কি বললেন? এসপিএল কই পেলা? এসপিসি স্পেসিফিক প্লেট কাউন্ট। স্পেসিফিক প্লেট কাউন্ট এটা হচ্ছে আসলে যে হ্যাঁ বলো। ওই প্লেটলেটের কথা কি বলা হয়েছে নাকি স্যার? কিসের প্লেটলেট? না 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 ওরকম কিছু না। এটা হচ্ছে তোমার মানে মাইক্রোবিয়াল অ্যানালাইসিসের একটা প্রসেস। এটাকে এসপিসি বা টিপিসিও বলে, টোটাল প্লেট কাউন্ট। এই প্রসেসে যেটা করা হয় তোমার 1 গ্রাম বা এর কাছাকাছি পরিমাণে স্যাম্পল নিয়ে, সেটা মিল্ক হইতে পারে অন্য যে কোনো স্যাম্পল নিয়ে, সেটাকে একটা প্লেট এর মধ্যে গ্রো করানো হয়। ঠিক আছে?
সেটা পেটি ডিশ হইতে পারে বা এরকম টাইপের প্লেট আছে যেগুলোর মধ্যে গ্রো করানো হয়। কিভাবে গ্রো করানো হয়, সেই পেটি ডিশের মধ্যে মিল্ক স্যাম্পলটা রাখা হয়, ওটার মধ্যে বিভিন্ন খাবার দেওয়া হয় যে খাবারে অর্গানিজম গ্রো করে, যেমন আগার একটা মিডিয়া বা খাবার বলা হয়। এগুলো থার্ড ইয়ারে গেলে আরো ক্লিয়ার বুঝতে পারবা। তো ওই গ্রো করানোর পরে একটা সময় ধরো যে 24 ঘন্টা বা তার কাছাকাছি সময় বা বেশি সময়ে অর্গানিজম ওই প্লেটের মধ্যে গ্রো করবে। এই গ্রো করার পরে ওই অর্গানিজম কতগুলো গ্রো করছে সেটা গণনা করা হয়। সেই গণনা করে যেই বা এই যে প্রসেসটাকে সেটাকে বলা হয় এসপিসি বা স্পেসিফিক প্লেট কাউন্ট। ওখান থেকে প্লেটটা আমরা আসছে, আর কাউন্ট মানে হচ্ছে গণনা করা, আর এটাকে টিপিসিও বলে বা টোটাল প্লেট কাউন্টও বলে আর কি। ক্লিয়ার এটা নিয়ে? জি স্যার, জি স্যার। এখন একটা প্রশ্ন আসতে পারে, ওইসব মানে যে 2 লক্ষ আছে এটা কিভাবে আমি মেজার করবো, এটা কিভাবে সম্ভব, তাই না? যে একটা একটা ছোট পেটি ডিশের মধ্যে 2 লক্ষ অর্গানিজম আছে, এটা তো মানে টাফ বিষয় গণনা করে, এটা আদৌ সম্ভব কিনা। এটাতে আসলে যেটা করা হয়, ধরো এই ধরো এই যে একটা ধরো যে টেস্ট টিউব, যেমন সিরিজ অফ টেস্ট টিউব নেওয়া হয়, ধরো যে সিরিজ অফ টেস্ট টিউব, এখানে আমরা কয়টা নিলাম, 6টা দেখাচ্ছে এখন মতো না। টেস্ট টিউবের মধ্যে কিছু কিছু জিনিস ড্র করার চেষ্টা করছি আর কি, এখানে তো আসলে ওইভাবে ড্র করা যায় না, বোর্ড নাই। ধরো এই যে এই টেস্ট টিউবটা, এটার মধ্যে হচ্ছে তুমি 1 গ্রাম স্যাম্পল নিবা, বুঝতে পারছো? 1 গ্রাম বা 1 ml। জি স্যার। আর এটার মধ্যে হচ্ছে 9 ml হচ্ছে মানে মিডিয়া দিবা। ফর এক্সাম্পল এটা কোনো সলিউশন বা সলিউশন, নরমালি এটা রিনজার সলিউশন নামে একটা সলিউশন আছে, সেটা দেয়া হয় রিনজার সলিউশন। তাহলে এটার মধ্যে কতটুকু স্যাম্পল আছে? 1 ml। তো এই যে স্যাম্পলটাকে নিলাম, সেটাকে হচ্ছে এখান থেকে এই স্যাম্পলটা থেকে হচ্ছে একটা পেটি ডিশের মধ্যে নিলাম আমরা এই স্যাম্পলটাকে মিক্স করার পরে, আবার এখান থেকে 1 ml হচ্ছে এখানে নেওয়া হয়। মানে এটা একটা সিরিজ ডাইলিউশন বলে, তোমরা থার্ড ইয়ারে গেলে কমপ্লিটলি বুঝবা। মানে প্রথম দিকে পরিমাণটা হচ্ছে বেশি থাকে, আস্তে 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 এটা পরিমাণ কমতে থাকে। মানে ডাইলুটেড হইতে হইতে তোমাদের কাছে 1 গ্রাম স্যাম্পল ইনিশিয়াল টেস্ট টিউবে নিছো বা ইনিশিয়াল পেটি ডিশে নিছো, সেটাই দেখা গেছে লাস্ট পেটি ডিশে গিয়ে 1/6 আছে আর কি। ধরো হ্যাঁ, মানে প্রথমটাতে আছে 1/10, যেহেতু এখানে 10 গ্রামের মধ্যে 1 গ্রাম হচ্ছে তোমার স্যাম্পল। তারপরটা থাকবে 1/10 স্কোয়ার, তারপরটা থাকবে 1/10 কিউব, এভাবে কমতে কমতে থাকে। পরে এটাকে আবার হচ্ছে মাল্টিপ্লাই করে এটা মেজার করা হয়। এটা থার্ড ইয়ারে গিয়ে আরো ক্লিয়ার করে বোঝানো হবে তোমাদের, মাইক্রোবায়োলজি যখন পড়ানো হবে। জাস্ট একটু আইডিয়া রেখে রাখো যে এসপিসি কি জিনিস, কিভাবে মেজার করে। তো এটা দেখতে পেলে আর কি। এই যে এখানে আগের যে স্লাইডটাতে পড়াইছিলাম, এই স্লাইডে যে তোমার এই 2000 বা 20,000 অথবা 30,000 যে বললাম যে অর্গানিজম, যেটাকে আমরা গ্রেড এ মিল বলবো, আর এখানে বলতেছি যে 2 লক্ষ, অনেক পার্থক্য কিন্তু। বাট এখানে দেখো একটা টার্ম বলা হয়েছে পাস্টুরাইজড মিল্ক, অর্থাৎ গ্রেড এ মিল্কের মধ্যে, গ্রেড এ মিল্ক যেটা যদি পাস্টুরাইজড হয় তাহলে সেটাতে 30,000 পর্যন্ত ম্যাক্সিমাম এসপিসি অ্যাকসেপ্টেবল। বাট এটা হচ্ছে র মিল্কের ক্ষেত্রে। এখন দেখো যে এই মিল্কের তোমার কোয়ালিটিটা নষ্ট হয় কেন, মাইক্রোবিয়াল কোয়ালিটি নষ্ট হয় কেন, অর্থাৎ মাইক্রোবিয়ালের কাউন্ট পরিমাণ বাড়ে কেন? মিল্কটা যখন একবারে তোমার তার সোর্সের মধ্যে থাকে, ধরো যে কাউর মধ্যে থাকে, তখন সেটা কিন্তু স্টেরাইল থাকে, মানে 100% পিওর থাকে আর কি, এটার মধ্যে কোনো অর্গানিজমের কন্টামিনেশন থাকে না। বাট বিভিন্ন কারণে এটা কন্টামিনেটেড হয়, এবং সেগুলা হচ্ছে তোমার কিভাবে কন্ট্রোল করা যায় তাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। যেমন ধরো কন্টামিনেশনের সোর্স গুলো হইতে পারে ইন্টেরিয়র অফ দা আডার, মানে যেখানে হচ্ছে যে যেখান থেকে মিল্কটাকে নেওয়া হয় আর কি। দেন এক্সটেরিয়র অফ দা কাউ পার্টিকুলারলি আডার এন্ড ফ্ল্যাঙ্কস, তারপর হচ্ছে বার্ন এয়ার এন্ড ডাস্ট, ফ্লাইজ এন্ড আদার ভার্মিন, দা মিল্ক আর ইউটেনসিল। সো এই যে দেখো সোর্স যেগুলো দেখতে পাচ্ছ সবগুলাই হচ্ছে এক্সটার্নাল সোর্স, ইন্টারনাল তেমন কিছু নাই। শুধু একটা আছে ইন্টেরিয়র অফ দা আডার, এটা হচ্ছে সাধারণত যদি কোনো
গরু বা মহিষ যেখান থেকে মিল্কিংটা করা হয় সেটার আটারে যদি কোনো ইনফেকশন হয় ইন্টেরিয়রে, তাহলে মাইক্রোবিয়াল কন্টামিনেশন সেক্ষেত্রে হতে পারে আর কি। এর জন্য হচ্ছে সেটাকে চেক করতে হবে। সম্ভব হলে ফোর মিল্ক যেটা আছে তোমার ইনিশিয়ালের দিকে যে মিল্কটা পাওয়া যায় সেটাকে ফেলে দিতে হবে, যেন ওই মিল্কের সাথে অর্গানিজম গুলো চলে যায়। দেন কাউর যে তোমার এক্সটেরিয়র যেগুলো আছে বা এক্সটার্নাল পার্ট যেগুলো আছে, তার স্কিন বা আডার, অনেক সময় যে পিছনের অংশে ইয়ে থাকে, ময়লা আবর্জনা থাকে, এগুলো থেকে হচ্ছে যে তোমার কন্টামিনেশন হয়। এগুলোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলা কন্ট্রোল মেজার গুলো এরকমই। দেন এয়ার অথবা ডাস্ট আসতে পারে, যার জন্য হচ্ছে মিলটাকে সম্পূর্ণরূপে কভার করে রাখতে হবে। দেন বিভিন্ন ধরনের উড়ে আসা কিছু হচ্ছে কন্টামিনেশন আসতে পারে, এগুলো হচ্ছে তোমার এর জন্য তোমার ঢেকে রাখা, কিংবা হলো যেখানে তোমার এরকম সোর্স আছে সেখান থেকে অন্য জায়গায় গিয়ে মিল্কিং করা, এগুলো হচ্ছে করতে হবে। দেন যে মিল্কিংটা করবে তাকে হচ্ছে অবশ্যই পরিষ্কার থাকতে হবে। এই আর পাত্র যেগুলোর মধ্যে রাখা হবে সেগুলোকে অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। এগুলো যা জেনারেল নলেজ, এগুলা নরমালি প্র্যাকটিস করা হয় আমাদের বাসা বাড়িতে। দেন যে বিষয়টা পড়াবো মিল্কের কিছু প্রোডাক্ট, আমরা এটা অলরেডি তোমরা জানো বা ছোটবেলা থেকে দেখে আসতেছো যে মিল্ক থেকে কি কি ধরনের প্রোডাক্ট হয়। যেমন চকলেট মিল্ক হয়। চকলেট মিল্ক কি যে এক ধরনের লিকুইড যেটার মধ্যে 2% মিল্ক ইউজ করা হয়। এছাড়া হচ্ছে চকলেট, কোকোয়া বা বিভিন্ন সুইটেনার ইউজ করা হয়। দেন হলো বাটার মিল্ক। Buttermilk is made by adding a special bacterial culture to milk to produce the desirable acidity, body, flavor and aroma. মানে buttermilk এর মধ্যে হচ্ছে যে মানে ব্যাকটেরিয়াল কালচার দেওয়া হয় যেন একটা সুন্দর ফ্লেভার আসে, মানে ওই বাটারমিল্কের ফ্লেভার আসে। এছাড়া ইভাপোরেটেড মিল্ক, এটা আমরা দেখতে পাই অনেক সময় কনডেন্স মিল্ক বা ইভাপোরেটেড মিল্ক। যদিও হচ্ছে কনডেন্স মিল্ক আর ইভাপোরেটেড মিল্ক, কনডেন্স মিল্কটা ইভাপোরেশন করেই বানানোর কথা, কিন্তু আমাদের দেশে সেটা না করে সাধারণত পাউডার দিয়ে কনডেন্স মিল্ক বানায় আর কি। ইভাপোরেটেড মিল্ক হচ্ছে আসলে মিল্ক থেকে কিছু ওয়াটার তুমি ইভাপোরেট করে সরাই দিবা, ব্যবহার করে সরাই দিবা, সেটাই ক্যান্ড হোল মিল্ক কনসেন্ট্রেট প্রিপেয়ার্ড বাই ইভাপোরেটিং এনাফ ওয়াটার আন্ডার এ ভ্যাকুয়াম টু রিডিউস দ্য ভলিউম বাই হাফ। মানে প্রায় 50% ভলিউম কমানোর জন্য এই ওয়াটারটাকে রিমুভ করে দিয়ে ইভাপোরেটেড মিল্ক তৈরি করা হয়। দেন সুইট এন্ড কনডেন্স মিল্ক, যেটা এটার মধ্যে হচ্ছে যে মিল্ক, দেন হচ্ছে মিল্ক পাউডার, তারপরে হলো তোমার সুগার, এগুলো অ্যাড করে সুইট এন্ড কনডেন্স মিল্ক তৈরি করা হয়। নট ফ্যাট ডেইরি মিল্ক, এগুলো হচ্ছে যে স্কিম মিল্ক থেকে তৈরি করা হয়। দেন আছে হুইপিং ক্রিম, এটা হচ্ছে মিল্কের ক্রিম বা ফ্যাট, যেটা হাফ এন্ড হাফ, এটার মধ্যে 50% মিল্ক থাকবে, বাকিটা হচ্ছে ক্রিম বা ফ্যাট থাকবে। সাওয়ার ক্রিম, দেন হলো কিছু ক্রিম বা ফ্যাট যেটা হলো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা তোমার হচ্ছে হয়ে সেটা সাওয়ার টেস্ট দেয়। দেন হলো ইয়োগার্ট, এটা তোমরা সবাই জানো, ইয়োগার্ট বা দই, আমরা এটা প্রচুর পরিমাণে আমাদের দেশে পপুলার। দেন এগ নক, এ মিক্সার অফ মিল্ক, এগ, সুগার এন্ড ক্রিম। আরো আছে, এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। এছাড়া ধরো যে চিজ, বাটার বা আরো অনেক মিল্কের প্রোডাক্ট পাওয়া যায়। এখন দেখো যে একটা মিল্কের কোয়ালিটি টেস্ট করার জন্য বা পিউরিটি চেক করার জন্য বিভিন্ন ধরনের টেস্ট আছে, সেই টেস্টগুলোর একটু সম্পর্কে আইডিয়া দিব। সেটা হলো সেন্সরি টেস্ট। সেন্সরি মানে হচ্ছে আমাদের সেন্স অর্গান যেগুলো আছে, ধরো হিউম্যানের চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এগুলো হচ্ছে আমাদের সেন্স অর্গান। এই অর্গানগুলো ইউজ করে আমরা যদি কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি মেজার করি, সেই টেস্টটাকে বলা হয় সেন্সরি অ্যানালাইসিস বা অর্গানোলেকটিভ অ্যানালাইসিসও বলে। এই আমরা প্রথমে ধরো যে অনেকেই আছে যে একটা মিল যদি নিয়ে আসা হয়, সেটাকে আমরা দেখেই বলতে পারবো যে তার ওভারঅল কোয়ালিটি কেমন, সেটার কালার, ফ্লেভার, এগুলো দেখে বলা যাবে যে না এটা ভালো আছে কিনা না খারাপ আছে। দেন ডাই ডিডাকশন টেস্ট আছে ফর মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, এটা মাইক্রোবিয়াল কোয়ান্টিটি কিরকম আছে বা এফেক্টেড বেশি কম বেশি, এটা হলো কালার দিবে আর কি এক এক অর্গানিজম থাকলে। দেন টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট বা স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট, যে এসপিসি যেটা বললাম, যে টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট, ওটা স্পেসিফিক না হবে, স্ট্যান্ডার্ড হবে, সেই টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট বা স্ট্যান্ডার্ড প্লেট কাউন্টের পরিমাণ কতটুকু আছে সেটাও মেজার করে আমরা মিল্কের কোয়ালিটি বলতে পারি। এসপিসি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট, আমি স্পেসিফিক বলে বলছি। দেন হচ্ছে সেডিমেন্ট, মানে কিছু কিছু মিল্ক ধরো যে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা প্রিসিপিটেট হয়ে যায়, সেডিমেন্ট তৈরি করে, তো সেটা দিয়েও আমরা বুঝতে পারি। ট্রাইটেবল অ্যাসিডিটি, তার অ্যাসিডিটি কত আছে।
দেন সোমাটিক সেল কাউন্ট, সোমাটিক সেল কি সেটা অলরেডি বললাম যে কিছু আমাদের বডিতে অনেকগুলো সেল আছে যেগুলো সেগুলো থেকে হলো মিল্ক তৈরি করা হয়। সেই মানে বা মিল্কেরও সেরকম কিছু সেল আছে যেগুলোকে সোমাটিক সেল বলে। এই সেল কাউন্টের পরিমাণ কত আছে সেটা, দেন হলো অ্যান্টিবায়োটিক আছে কিনা, দেন ওয়াটার অ্যাড করা হয়েছে কিনা, এগুলোর উপর বেসিস করে হচ্ছে মিল্কে ইয়ে করা হয়। আমি হচ্ছে আমার একটা ফোন আসছে, হ্যাঁ একটু লাইনে থাকো। মিউট কর রাজীব মিউট কর। রাজীব মিউট কর। সরি ফর ডিস্টার্বিং। এই কেউ একজনের ইয়ে হচ্ছে আনমিউট করা, একটু মিউট করে রাখো। আচ্ছা এখন ঠিক আছে। তো যেটা বলছিলাম এগুলো হচ্ছে বিভিন্ন তোমার কোয়ালিটি প্যারামিটার দেখার কিছু টেস্ট বা কোয়ালিটি চেকিং টেস্ট। এছাড়াও একটা টার্ম মিল্ক টেস্টের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা হলো প্ল্যাটফর্ম টেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন জায়গায় ভাইবা বা পরীক্ষার সময় আসতে পারে। তো প্ল্যাটফর্ম টেস্টটা হচ্ছে আসলে আমরা র মিল্ক যখন কোনো একটা ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা হয় বা ডেইরি ফার্মে নিয়ে আসা হয়, তখন এই ইনকামিং র মিল্ক গুলার কোয়ালিটি কিরকম আছে সেটা ওই যে রিসিভিং প্ল্যাটফর্ম যেটা আছে সেই প্ল্যাটফর্মে টেস্ট করা হয়। যে টেস্টগুলোকে বলা হয় প্ল্যাটফর্ম টেস্ট। এই টেস্টের উপর বেসিস করে তোমার হলো মিল্কটাকে গ্রেড কিরকম হবে, ভালো নাকি খারাপ, এগুলো করা হয়। দেন হচ্ছে তোমার তার সেটাকে রিজেক্ট করবে নাকি অ্যাকসেপ্ট করবে সেটাও এই প্ল্যাটফর্ম টেস্টের উপর বেসিস করে ইনিশিয়ালি করে থাকে।
তো এই প্ল্যাটফর্ম টেস্টের মেইন আসলে যেটা পারফর্ম করা হয় সেটা হলো অর্গানোলেপটিক অ্যানালাইসিস বা সেন্সরি টেস্ট, একটু আগে যেটা বললাম এটা হচ্ছে র্যাপিড টেস্ট আর কি। সেন্সরি টেস্টটা তুমি জাস্ট দেখে বলতে পারছো যে এরকম কি অবস্থা। এছাড়াও ধরো যে অ্যাডেড ওয়াটার জন্য ল্যাক্টোমিটার টেস্টও করা হয়। তো এটা হলো যে আউটলাইন অফ ডেইরি টেকনোলজি, একটা বইয়ের কথা তোমাদের বলছিলাম, এই বইয়ের 43 পেজে আছে। তোমরা এখান থেকে যে প্ল্যাটফর্ম টেস্ট যেমন স্মেল বা অর্ডার কিরকম হবে, দেন হলো অ্যাপিয়ারেন্স সেটা দেখতে কেমন, তার টেম্পারেচার কেমন আছে, এগুলো হচ্ছে অ্যানালাইসিস করা হয়, সেডিমেন্ট পড়ছে কিনা, মানে এই যে একটু আগে যে পিউরিটি চেকিং এর বিভিন্ন টেস্টগুলোর কথা বললাম, এগুলো আর কি আলটিমেটলি চেক করে বিভিন্ন ভাবে। দেন অ্যাসিডিটি কিরকম আছে, অ্যাডেড ওয়াটার বা ল্যাক্টোমিটার টেস্ট, এগুলো করে ওভারঅল মিল্কের একটা প্ল্যাটফর্ম থেকে টেস্ট স্যার আপনি স্যার যে করে চ্যাপ্টার মিল্কের পড়েছেন কোয়ালিটি। স্যার ওই চ্যাপ্টার নাম কি স্যার? হ্যাঁ, ইনিশিয়াল চ্যাপ্টার যেটা যে মার্কেট মিল্ক। ওখান থেকে তোমার হলো এই এই প্ল্যাটফর্ম টেস্ট গুলো করা হয়। অর্থাৎ প্ল্যাটফর্ম টেস্ট হলো মিল্কের কোয়ালিটি চেকিং এর কিছু টেস্ট বা পিউরিটি চেকিং এর টেস্ট, যেগুলো করে মিল্কটা আমরা ইন্ডাস্ট্রি অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে সেটা যাচাই করা হয়। এখানে যে আমরা পিউরিটি চেকিং বা কোয়ালিটি চেকিং এর বিভিন্ন টেস্ট গুলো দেখলাম, এগুলো কোনটা কি জন্য করা হয় সেটা যদি একটু দেখো, যে অ্যাসিডিটি যেটা আছে, অ্যাসিডিটি যেটা আছে এটাও বইতে আছে তোমাদের। অ্যাসিডিটি যদি কম বেশি হয় সেটা আলটিমেটলি কোয়ালিটি হ্যাম্পার করবে। তো টু কেন এটা করা হয়, টু ডিটারমাইন ফাইনাল অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন অফ মিল্ক অন দ্য বেসিস অফ প্রিডিটারমাইন্ড লেভেল। অর্থাৎ ইন্ডাস্ট্রির জন্য বা হচ্ছে ফ্রেশ মিল্কের কোয়ালিটির একটা ফিক্সড অ্যাসিডিটি লেভেল আছে। এটা আমি তোমাদের যে তোমার প্রপার্টিজ পড়াইছিলাম, প্রপার্টিজ এর মধ্যে ছিল আর কি, অ্যাসিডিটি কত থাকে নরমালি মিল্কে। তো এই যে অ্যাসিডিটি আছে সেটা যদি এর চেয়ে বেশি অ্যাসিডিক হয়ে যায়, তাহলে দেখা গেছে যে সেটা খুব কুইকলি মানে সাওয়ার হয়ে যাবে বা হলো প্রিসিপিটেশন পড়ে যাবে। লো অ্যাসিড হইলে আবার অনেক সময় যেটা হবে মাইক্রোবিয়াল অ্যাটাক কুইকলি হবে, কারণ মাইক্রো অর্গানিজম হাই অ্যাসিডে বাস করতে পারে না, লো অ্যাসিডে খুব ভালো পরিমাণে অ্যাটাক করে বা কন্টামিনেটেড হয়। যার জন্য হলো এই কারণে অ্যাসিডিটি টেস্টটা করা হয়। এটা হচ্ছে যে অ্যাপ্লাইড অ্যাজ সাজ অর ইন এ মডিফাইড ফর্ম অ্যাজ এ প্ল্যাটফর্ম টেস্ট, মানে এটা হচ্ছে যে প্ল্যাটফর্ম টেস্ট যেটা আছে সেই প্ল্যাটফর্ম টেস্ট হিসেবেই আর কি অ্যাসিডিটি টেস্ট করা হয়। অথবা হচ্ছে যে তোমার এখন আরো অনেক অ্যাডভান্স অ্যাসিডিটি মেজার করার জন্য কিছু ইকুইপমেন্ট আছে, এগুলো ইউজ করা হয়। দেন হলো অ্যালকোহল টেস্ট করা হয়। অ্যালকোহল টেস্ট করা হয় মেইন পারপাস টু ডিটারমাইন দ্য হিট স্টেবিলিটি অফ মিল্ক, এবং এটা একটা প্ল্যাটফর্ম টেস্ট হিসেবে করা হয়। দেন হচ্ছে অ্যালকোহল আলিজারিন একটা টেস্ট আছে, সেটা করা হয় হিট স্টেবিলিটি এবং পিএইচ মেজার করার জন্য প্ল্যাটফর্ম টেস্ট হিসেবে করা হয়। দেন আছে ইম্পর্টেন্ট একটা সিওবি, এটা আমরা ইম্পর্টেন্ট ক্লট অন বয়লিং। এটা হচ্ছে মিল্ককে যদি একটা সার্টেন টেম্পারেচারে হিট করো, স্পেসিফিক টেম্পারেচারে মিল্কটা হচ্ছে ক্লট হয়ে যাবে বয়েল হওয়ার বয়লিং পয়েন্টে যখন চলে আসে। এই বা তার হলো ক্লটিংটা কিরকম হচ্ছে, এগুলো নিয়ে এই সিওবি টেস্ট করা হয়। দেন আছে ডাই রিডাকশন টেস্ট টু ডিটারমাইন দ্য এক্সটেন্ট অফ ব্যাকটেরিয়াল কন্টামিনেশন এন্ড গ্রোথ ইন মিল্ক, অর্থাৎ মাইক্রোবিয়ালের কোয়ান্টিটি কিরকম হয় সেটার উপর বেসিস করে তোমার হলো এই ডাই এর কালার চেঞ্জ হয়, তার জন্য হলো ডাই রিডাকশন টেস্ট করা হয়। এটা 2 মিনিটসের মতো টাইম লাগে আর কি। দেন আছে ডিরেক্ট মাইক্রোস্কোপিক কাউন্ট বা ডিএমসি, যেটা এটা হলো মাইক্রো অর্গানিজম কি কি ধরনের টাইপস এর মাইক্রো অর্গানিজম আছে সেটার জন্য দেখা গেছে এক এক অর্গানিজম এক এক তোমার হচ্ছে তার গ্রোথ মিডিয়াতে এক এক ধরনের ইয়ে দেয়, মানে এক এক অর্গানিজম তোমার হলো গ্রোথ মিডিয়া, তার জন্য স্পেসিফিক গ্রোথ মিডিয়া যখন ইউজ করা হয় তাহলে সে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো শো করে। তো এর জন্য হচ্ছে যে এই মাইক্রোস্কোপিক টেস্ট করে তার ক্যারেক্টারিস্টিক অ্যানালাইসিস করা হয় এবং কোয়ান্টিটি মেজার করা হয়। এটা হচ্ছে একটা ল্যাবরেটরি টেস্ট, ল্যাবরেটরিতে করতে হয়। দেন হলো স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট বা এসপিসি, যেটা সেটা হলো যে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন বা গ্রোথ কতটুকু আছে সেটা মেজার করার জন্য এটা হচ্ছে ল্যাবরেটরিতে করা হয়। দেন ল্যাক্টোমিটার, এটা হলো ওয়াটার অ্যাড করার যে বা ওয়াটার টেস্ট করার যে মেথড, যে মিল্কের মধ্যে কতটুকু পরিমাণে ওয়াটার আছে সেটা আমরা এই ল্যাক্টোমিটার টেস্ট দিয়ে করতে পারি। এবং এক্সট্রা ওয়াটার অ্যাড করাটা এক ধরনের অ্যাডাল্টারেশন বলা চলে, যদিও যদি ভালো পানি হয় সেটা হার্মফুল না, বাট এটা একটা অ্যাডাল্টারেটেড মিল্ক অবশ্যই। দেন
আছে ফ্রিজিং পয়েন্ট। এটাও হচ্ছে যে তোমার দেখেছে যে যদি মিল্কের মধ্যে যে পরিমাণে কম্পোনেন্ট থাকা দরকার কথা ছিল, অর্থাৎ সবগুলো কম্পোনেন্ট যদি সেম থাকে বা কাছাকাছি থাকে তাহলে ফ্রিজিং পয়েন্ট একরকম হবে। বাট যদি তুমি এক্সট্রা ওয়াটার অ্যাড করে দাও তাহলে দেখেছে তার ফ্রিজিং পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। তো এই যে ফ্রিজিং পয়েন্টের কতটুকু চেঞ্জ আছে কি না আছে সেটা থেকেও তুমি তার মধ্যে ওয়াটার আছে কিনা, ওয়াটার অ্যাড করা হয়েছে কিনা এক্সট্রা ওয়াটার সেটা মেজার করতে পারবা। এটা একটা ল্যাবরেটরি টেস্ট। দেন হচ্ছে ফ্যাট অর অর এসএনএফ। এসএনএফ মানে হচ্ছে সলিড নট ফ্যাট। সলিড নট ফ্যাট, ফ্যাট অথবা সলিড নট ফ্যাট আছে কিনা সেগুলো টেস্ট করা হয়। এটা মেইনলি করা হয় হচ্ছে নরমালি ইন্ডাস্ট্রিগুলো যে যারা ফার্মার তাদেরকে মিল্কে যে প্রাইস দিয়ে থাকে সেটা দিয়ে থাকে ফ্যাট পরিমাণ কতটুকু আছে, এই ফ্যাটের পরিমাণ কতটুকু আছে সেটা বা কার্বোহাইড্রেট কতটুকু আছে, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা প্রাইস রেট ধরে আর কি দাম দেওয়া হয়। তো এই বেসিক্যালি সবচেয়ে বেশি দামটা পায় ফ্যাটের জন্য। তো যার জন্য যে পেমেন্ট করার জন্য হলো তোমার এই ফ্যাট পরিমাণ কতটুকু আছে সেটা টেস্ট করা হয়। এই হচ্ছে মোটামুটি তোমাদের এই মার্কেট মিল্ক সম্পর্কে হালকা একটু আইডিয়া। এগুলো আরো থার্ড ইয়ারে গিয়ে ডিটেলস কোর্স আছে তোমাদের ফুড বিজনেস টেকনোলজি 2, ওখানে আরো একটু ডিটেলস পড়ানো হবে। এখন আমরা যে তোমার বিভিন্ন মিল্ক প্রসেসিং এর ক্ষেত্রে কিছু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পরীক্ষাগুলো কি স্যার পাস্তুরাইজেশন করার পরেই কি করব নাকি আগে? না না, এগুলো হচ্ছে তোমার ফ্রেশ মিল্কের জন্য আর কি। পাস্টুরাইজেশনের জন্য করতে পারো। পাস্টুরাইজেশনের জন্য যেটা হচ্ছে যে পাস্টুরাইজড মিল্ক যেটা মার্কেটে अवेलेबल আছে তাদের জন্য তো কিছু বিএসটিআই কিংবা স্ট্যান্ডার্ড রুলস আছে যে না পাস্টুরাইজেশন করার পরে এত পার্সেন্ট এই জিনিসটা এতটুকু থাকতে হবে। তো সেটা পাস্টুরাইজেশন করার পরেও করে, সেটা করে ইন্ডাস্ট্রি পাস্টুরাইজ করে যখন মার্কেটে ছেড়ে দিবে সেটা টেস্ট করেই ছাড়ে আর কি ইন্ডাস্ট্রিগুলো। আর এছাড়াও মিল্কটা যখন রিসিভ করা হয় সেটার একটা ওভারঅল কোয়ালিটি অ্যানালাইসিস করা হয়। তো এগুলো যেগুলো দেখালাম এগুলো আসলে মানে ফ্রেশ মিল্কের কোয়ালিটি চেকিং টেস্ট আর কি। এর মধ্যে দুই একটা আবার পাস্টুরাইজেশনের পরেও করা হয়। এখানে দেখো যে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল টার্ম এখানে আসবে। স্যার কিভাবে কোশ্চেন গুলো আসতে পারে একটু বলে দিলে ভালো হতো স্যার। কোশ্চেন যে কোনো ভাবে আসতে পারে, কোশ্চেন আসার কোনো হাত পা নাই। তুমি তোমার মতো করে বুঝে শুনে পড়বা। মানে প্রত্যেকটা যে কোনো দুই একটা টেস্ট বলতে পারো তাহলে সেটা কি জন্য করা হয় এবং সেটা কোথায় করা হয়। ইন ডিটেইলস টেস্টের প্রসিডিউর হয়তো জানতে চাওয়া হবে না, সবগুলো আসতে পারে। প্ল্যাটফর্ম টেস্টের ডেফিনেশন আসতে পারে। এগুলা আগের বছরের কোশ্চেন দেখো তাহলে আইডিয়া পাবো। এবার দেখো একটা ইম্পর্টেন্ট টার্ম মিল্ক প্রসেসিং এর ক্ষেত্রে ইউজ করা হয় বা ডেরির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেটা সেটা হলো পাস্টুরাইজেশন। এটা শুধু ডেরি না, এটা হলো যে কোনো লিকুইড ফুড আইটেম এর সাথে পাস্টুরাইজেশন বিষয়টা থাকে। কারণ লিকুইড ফুড আইটেম আই মিন বিভিন্ন ধরনের বেভারেজ যেগুলো আমরা খেয়ে থাকি, ধরো যে ফ্রুট জুস বা আদার জুস যেগুলো আছে এগুলোকে পাস্টুরাইজ করা হয়। মানে পাস্টুরাইজ বলতে একটা আসলে এটা হলো একটা হিট ট্রিটমেন্টের প্রসেস, অর্থাৎ তুমি হিট দিবা। সো আমাদের বাসা বাড়িতেও দেখবা যে আমরা মিল্ককে পাস্টুরাইজ করেই রাখি আলটিমেটলি, কারণ এটাকে আমরা আনার পর দেখবা যে গরম করে তারপরে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়া হয়, কিংবা তুমি এমনিতেও অনেকক্ষণ বোতলের মধ্যে রেখে দিতে পারবে। তো পাস্টুরাইজেশন হয়তো ওইভাবে আমরা বাসা বাড়িতে বা নন টেকনিক্যাল মানুষ বলে না, বাট অ্যাজ এ ফুড সায়েন্টিস্ট তোমাকে এটা সম্পর্কে একটু জানতে হবে এবং তোমাকে হয়তো এটা আমরা বিভিন্ন সময় ইউজ করতে হবে। তো এই pasteurization is a process named after scientist Louis Pasteur, which uses the application of heat to destroy human pathogen in foods. এই লোকটা বা লুইস পাস্তুর যে সায়েন্টিস্ট, সে হলো তোমার ফার্স্টলি যে হিউম্যান প্যাথোজেন, মানুষের যে বডির জন্য যে প্যাথোজেনিক অর্গানিজম গুলো আছে বা মানুষের জন্য যে প্যাথোজেন যেগুলো আছে এগুলো ডিস্ট্রয় করার জন্য উনি ফার্স্টলি এই হিটটা ডিসকভার করছেন আর কি। যার জন্য ওনার নাম অনুসারে মানে হিট দিলে যে হিউম্যান প্যাথোজেন গুলো ডিস্ট্রয় হয়ে যায় এই প্রসেসটা তিনি ফার্স্ট ইউজ করেন। এই প্রসেস তো এগুলো আসলে ডেভেলপ করা কিছু না, এগুলো আসলে বাই ন্যাচারালি ছিল। হয়তো উনি নতুন ভাবে সেটাকে বের করছেন যে না আমি দেখতেছি যে হিউম্যান প্যাথোজেন গুলো এই হিট দিলে মারা যায়, যার জন্য ওনার নাম অনুসারে এই পাস্টুরাইজেশনটা আমরা আসি। In dairy industry it means the process of heating every particle, এটা হচ্ছে তোমার মেইন পাস্টুরাইজেশনের সংজ্ঞা আমরা করছি আর কি, যেটা হয়তো তোমাদের বই খাতা লিখতে হয়।
তো সেটা কি দেখো, ইন দ্য ডেইরি ইন্ডাস্ট্রি দ্য প্রসেস অফ হিটিং এভরি পার্টিকেল অফ মিল্ক, অর্থাৎ একটা মিল্কের মধ্যে যতগুলো পার্টিকেলস আছে সবগুলা পার্টিকেল যেন প্রপারলি হিটটা পায় অর মিল্ক প্রোডাক্ট ইন এ প্রপারলি ডিজাইনড এন্ড অপারেটেড ইকুইপমেন্ট। ইন্ডাস্ট্রিতে যেটা করা হয়, একটা প্রপারলি ডিজাইন করা পাস্টুরাইজার থাকে, যেটার মধ্যে হচ্ছে যে পাস্টুরাইজেশন প্রসেসটা কমপ্লিট করা হয় আর কি। ইন এ প্রপারলি ডিজাইনড এন্ড অপারেটেড ইকুইপমেন্ট টু স্পেসিফাইড টেম্পারেচার, অর্থাৎ তোমার টেম্পারেচারটা ফিক্স করা থাকবে, কত টেম্পারেচার তুমি হিট করবা, এন্ড হোল্ডিং এট দ্যাট টেম্পারেচার। ধরো যদি পাস্টুরাইজেশন টেম্পারেচার যদি 70 ডিগ্রি সেলসিয়াস হয় বা 72 ডিগ্রি সেলসিয়াস হয়, সেই টেম্পারেচারে তোমাকে হিট করতে হবে। টাইম যদি বলা হয় 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড, সেই টাইম পর্যন্ত তোমাকে ওই টেম্পারেচারে মিটটাকে হিট করতেই হবে, এন্ড হোল্ডিং এট দ্যাট টেম্পারেচার ফর পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, ওই টাইম পর্যন্ত, ফলোড বাই ইমিডিয়েট কুলিং, দেন স্টোরিং এট এ লো টেম্পারেচার। যেটা এবার তুমি যদি এই বিষয়টাকে আমাদের বাসাবাড়ির কাজের সাথে কম্পেয়ার করো, আমাদের বাসাবাড়ি তো আমরা একই কাজগুলো করি। প্রথমে হচ্ছে মিল্কটাকে একটা সার্টেন টেম্পারেচারে ধরে, এমন না যে না মিলটা যখন গরম হওয়া শুরু করলো সাথে সাথে চুলা বন্ধ করে দিলাম, বিষয়টা আসলে তা না। তোমার গরম হওয়া যখন শুরু করো তারপরও দেখা গেছে চুলাটা মানে অন রেখে আরো কিছুক্ষণ হিট দেওয়া হয়, দিয়ে মানে হচ্ছে যে সেকেন্ড কথা যেটা বলা হয়েছে যে চুলাতে যে হোল্ডিং এট দ্যাট টেম্পারেচার ফর পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, ওই টেম্পারেচার ওই টাইম পর্যন্ত আমরা সেটাকে হিট করতে থাকি, দেন সেটাকে আবার হচ্ছে পরে পরে ইমিডিয়েটলি কুল করা হয় এবং ফার্দার স্টোর করা হয়। তো সো ডেইরি ইন্ডাস্ট্রি এটাই করে, সেটা আইসক্রিম হইতে পারে, ধরো যে বা পাস্টুরাইজ মিল্ক হইতে পারে, বা আরো যত ডেইরি প্রোডাক্ট যেখানে পাস্টুরাইজেশন প্রয়োজন হয় সেখানে ওই সেম কাজটাই করে। তারা একটা সার্টেন টেম্পারেচারে মিল্ককে হিট করে এবং সার্টেন টাইম পর্যন্ত ওই টেম্পারেচারে হিট করতেই থাকে, দেন সেটাকে কুল করে থাকে। তো ইন জেনারেলি মিল্কের ক্ষেত্রে pasteurization temperature হচ্ছে 72 ডিগ্রি সেলসিয়াস ফর 15 সেকেন্ড অর 63 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিট। অর্থাৎ তোমার যদি টেম্পারেচার অনেক বেশি হয় তাহলে টাইম কম লাগবে, এটা খুবই জেনারেল নলেজ যে বেশি টেম্পারেচার যদি হিট করো তাহলে অর্গানিজম মরে যাবে, সো আমাকে অল্প টাইম হিট করলেই আমার প্রোডাক্টটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে কম টেম্পারেচারে তুমি যদি হিট দাও তাহলে ওই প্রোডাক্টটা বা মরতে অনেক সময় লাগবে আর কি, ওই প্রোডাক্টের অর্গানিজমটা মরতে অনেক সময় লাগবে। সো এর জন্য হচ্ছে 30 মিনিট। তাহলে পাস্টুরাইজেশন যে টেম্পারেচার কেমন হওয়া উচিত মিল্কের ক্ষেত্রে সেটা আমরা জানলাম। তবে জেনে রাখো যে পাস্টুরাইজেশন টেম্পারেচারটা ভ্যারি করে আর কি। ইন্ডাস্ট্রি অনেক সময় আরেকটু হাই টেম্পারেচারে করে তাদের সেফটির জন্য, যে না আমি এই টেম্পারেচারে করলে আমার এটা কন্টিনিউয়াসলি প্রসেসিংটা হবে, যেখানে 50 সেকেন্ড হোল্ড করতে বলছে, আমার যদি 80 ডিগ্রি সেলসিয়াসে করি তাহলে আমার হোল্ডিং টাইমটা থাকবে 5 সেকেন্ড, সো আমার প্রসেসটা কুইক হবে। যার জন্য অনেক সময় অনেক ইন্ডাস্ট্রি আরো হাই টেম্পারেচারেও করে থাকে। তো পাস্টুরাইজেশন মেইনলি যে প্রসেস যেগুলো আছে, যে ইকুইপমেন্ট পাস্টুরাইজেশনের জন্য ইউজ করা হয়, সেটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ব্যাচ পাস্টুরাইজেশন, একটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো পাস্টুরাইজেশন বা কন্টিনিউয়াস ফ্লো পাস্টুরাইজার, একটা হচ্ছে ব্যাচ পাস্টুরাইজার। তো এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে আসলে তোমার যে একটা পাস্টুরাইজার যার ব্যাচটা হচ্ছে যে একবার সিঙ্গেল অপারেশন, একবার তুমি দিবা পাস্টুরাইজেশন হয়ে আবার পরবর্তী সেটাকে ওখান থেকে ডিসপ্যাচ করতে হবে বা ডিসকার্ড করতে হবে। অন্যদিকে কন্টিনিউয়াস যেটা, সেটা হলো কন্টিনিউয়াসলি মিল্ক যাবে, পাস্টুরাইজ হবে, বেরিয়ে আসবে, কুলিং হয়ে আসবে, এভাবে আর কি হয়। যেটা হলো ইন্ডাস্ট্রি মেইনলি কন্টিনিউয়াস ফ্লোটাকে ইউজ করে। কন্টিনিউয়াস ফ্লো পাস্টুরাইজেশনের মধ্যে হচ্ছে যে হাই টেম্পারেচার শর্ট টাইম পাস্টুরাইজেশন বা এসটি আর কি। এগুলো হচ্ছে অনেক সময় তোমরা যে মিল্ক যদি খাও সেগুলো গায়ে দেখবা এসটি বা ইউএসটি পাস্টুরাইজেশন। সেগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া দিব। এখানে দেখো একটা ব্যাচ পাস্টুরাইজারের ইয়ে দেওয়া হয়েছে, দেখো সিঙ্গেল ইকুইপমেন্ট, দেখো একটা সিঙ্গেল একটা কি বলা চলে পাত্র আর কি। তো এটার মধ্যে তোমার মিল্কটাকে দিবা, এটাকে যেন মিল্কের প্রত্যেকটা পার্টিকেল যেন সঠিকভাবে হিট পায়, যার জন্য যেটাকে এজিটেশন করা হয়, এজিটেটর করা হয়। দেখলে টেম্পারেচার কত আছে, এটা টেম্পারেচার এর জন্য একটা থার্মোমিটার থাকে। দেন হলো এখানে কয়েকটা থার্মোমিটারের কথা বলেছে, এয়ার স্পেস থার্মোমিটার, ইন্ডিকেটিং থার্মোমিটার, এগুলোর এক একটা ফাংশন। কোনটা হচ্ছে যে টেম্পারেচার রেকর্ড করে মিল্কের, কোনটা হচ্ছে যে তুমি যদি এখানে এয়ার গ্যাপ রাখো, এয়ার গ্যাপের টেম্পারেচার কত আছে সেটা দেখবে। আর কোনটা আছে তোমার সারফেসের টেম্পারেচার কত আছে যে তোমার পাত্রটার, সেটা দেখবে, এভাবে আর কি। দেন এখানে একটা ইনলেট লাইন দেখানো হয়েছে,
দেন হলো যে এটা হলো কাভারিং, এর উপরে একটু কাভার থাকবে এটার পাস্টুরাইজারটার। দেন যে জ্যাকেট বা আউটারে যে তোমার হিটটা যেন না বের হইতে পারে, যার জন্য একটা হচ্ছে ইনসুলেশন দেয়া থাকে অনেক সময়। দেন হিটিং মিডিয়াম, তুমি যেটা ইউজ করবে, যা দিয়ে হিট করবে সেটা হইতে পারে হট এয়ার অথবা হচ্ছে হট ওয়াটার, এগুলো ইউজ করে হিট করা হয়। নর্মালি হট স্টিম ইউজ করে, দেন হচ্ছে হট ওয়াটারও ইউজ করে। এই হট ওয়াটারটা দেখা গেছে যে সারাউন্ডিং এর যে জায়গাটা আছে এখান দিয়ে মানে পাস করতে থাকবে। এই দেন হলো এখানে একটা বাল্ব দেওয়া হয় যেটা হলো নিচে যেন লেগে না থাকে আর কি, সেগমেন্টেশনটা স্ট্যাগন্যান্ট যেন না হয়ে যায় মিল্কটা, মানে এক জায়গায় ফিক্স যেন না থাকে, যার জন্য কন্টিনিউয়াসলি এখান দিয়ে আবার তুমি চাইলে বের করে নিতে পারবা। তো এটাকে তুমি যদি আরো এটাকে কি বলে আরো যদি ফ্রি বডি ডায়াগ্রাম দেখো, সেটা অনেকটা এরকম হবে যে জাস্ট এখানে হচ্ছে লিকুইড প্রোডাক্টটা থাকবে আর এটি হলো হিটিং বা কুলিং মিডিয়াটা থাকবে, আর বাইরের যেগুলো আছে এগুলা মানে সাপোর্টিং আইটেম আর কি। সো এরকম ভাবে একটা বেস্ট পাস্টুরাইজার ডিজাইন করা হয় যেটার মধ্যে প্রোডাক্টকে পাস্টুরাইজ করা হয়। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস পাস্টুরাইজার, যে যেটা হলো কন্টিনিউয়াসলি তার ফুল প্রসেসিংটা চালাবে। দেখো এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা এক নাম্বার যেটা হলো ব্যালেন্স ট্যাঙ্ক, এটা একটা ব্যালেন্স ট্যাঙ্ক দেখতে পাচ্ছ। দেন সেখান থেকে হলো ফিড পাম্প, ব্যালেন্স ট্যাঙ্ক মানে মিল্কটা নিয়ে এসে প্রথমে এই ট্যাঙ্কের ভিতরে রেখে দেওয়া হবে। এই ট্যাঙ্কের মধ্যে রেখে দেওয়ার পরে সেটা হলো এখানে একটা পাম্প দিয়ে মিল্কটাকে এই পাস্টুরাইজার যে মেইন ইকুইপমেন্ট যেটা আছে সেই ওটার মধ্যে পাম্প করে দেওয়া হবে। ধরো যে পাম্প করে দিলাম, দেওয়ার পরে তোমার এই ধরো এই মেইন পাস্টুরাইজার যেটা যেখানে হিটটা হয় বা কুলিংটা হয় সেটার মধ্যে চলে গেল, তাহলে এখানে যাবে। এখানে গিয়ে সে হচ্ছে একটু হিট নিবে, যেটাকে হচ্ছে আসলে প্রি হিটিং চেম্বার বলা হয়। এটা পরের স্লাইডে আরো একটু ক্লিয়ার বুঝবা। এটাকে প্রি হিটিং বা রিজেনারেটিভ হিটিং বলে। অর্থাৎ ধরো একটা মিল্ককে তুমি 70 ডিগ্রি সেলসিয়াস হিট করার কথা, ইনিশিয়ালি একবার 70 ডিগ্রি সেলসিয়াসে হিট করো, তাহলে সেটাকে হিট শক হয়। আবার হচ্ছে যে কোল্ড শকও হয়, এটা তুমি জানো, যেটা একটা করলে তোমার চিলিং ইনজুরি হয় যদি তুমি একবারে ডিরেক্টলি কাউকে বা কোনো একটা প্রোডাক্টকে ফ্রিজিং টেম্পারেচারে বা চিলিং টেম্পারেচারের মধ্যে ইনডিউস করো, তাহলে সেক্ষেত্রে চিলিং ইনজুরি হবে। একইভাবে যদি তুমি হাই টেম্পারেচারের মধ্যে ডিরেক্টলি পাস করে দাও, তাহলে সে ওই হিটটা নিতে পারবে না, তার প্রোডাক্ট কোয়ালিটিটা নষ্ট হয়ে যেতে পারে। যার জন্য তাকে, এটা সবার জন্য, এই দিন আমাদের মানুষের জন্য যদি হঠাৎ করে রোদে যায় দেখবে যে সে তার হিট স্ট্রোক হয়। তো যার জন্য মানে প্রথমে তাকে প্রি হিটিং করে নেওয়া হয়। দেখো এই যে ইনিশিয়ালি একটা টেম্পারেচারে হিট হয়, এটা আসলে অটোমেটিক হয়ে যায়, এটার জন্য আলাদা টেম্পারেচার মেইনটেইন করতে হয় না। কেন করতে হয় না সেটা একটু পরে আমি আরেকটা স্লাইডে দেখাবো। এই যে প্রি হিটিং করলাম, করার পরে সেখান থেকে আছে আরেকটা দেন হলো এখানে আছে একটা ফ্লো কাউন্টার, কেমন ফ্লোতে তোমার হচ্ছে যে হিটিংটা হবে সেটা এখানে কন্ট্রোল করা যাবে। ফ্লো কন্ট্রোলার আছে। দেন হলো তোমার হচ্ছে সেন্ট্রিফিউগাল ক্লারিফায়ার, অর্থাৎ তোমার যদি হিটিং হওয়ার পরে যদি ফার্দার মিল্কটাকে অনেক সময় সেন্ট্রিফিউজ করে তার মধ্যে যদি কোনো কিছু আলাদা মানে তোমার ওই ফ্যাটটাকে রিমুভ করার প্রয়োজন হয়, এই সেটারও করা যায় আর কি এখানে এই সেন্ট্রিফিউগাল ক্লারিফায়ার দ্বারা। দেন হলো হিটিং চেম্বারের মধ্যে যাবে, হিটিং চেম্বারের মধ্যে হিট হয়ে সে দেখো এখানেই হচ্ছে সে আসলে হোল্ডিং টাইমটা মেইনটেইন করে কতটুকু টেম্পারেচার পর্যন্ত সে হোল্ড হবে আর কি। যে হিটিং হওয়ার পরে সেই দেখো এই যে তোমার যে টিউব যেটা দেখতেছো, এই যে টিউবের মধ্যে দিয়ে ঘুরছে, এটা আসলে হলো একটা টিউব, যে টিউবের মধ্যে তার টাইম যতটুকু পর্যন্ত হিট হওয়ার কথা সেই টাইমটা এই টিউবের মধ্যেই মেইনটেইন হয় এই টিউবগুলোর মধ্যে। দেন এসে আবার সে তোমার নেক্সট স্টেজে চলে যায়। দেন হলো তোমার হিটিং হয়ে গেল, দেন হলো কুলিং হয়। তো কুলিং হওয়ার ক্ষেত্রে একই, যে জিনিসটা এতক্ষণ হিটিং এ ছিল সেই জিনিসটাই আবার যখন এটার মধ্যে প্রবেশ করে, অন্য কিছুই করতে হয় না, সেটা আবার ওই পাস্টুরাইজারটাই আবার হচ্ছে যে তোমার প্রি কুলিং চেম্বার হিসেবে কাজ করে। তো সেই কুলিং সার্ভিসের মধ্যে চলে যাবে, কুলিং হয়ে আবার ফার্দার যে তোমার এই প্লেটগুলো দেখছো এগুলোর মধ্যে সে তোমার চিলিং হয়। এভাবে হয়ে সে ফাইনাল প্রোডাক্ট হিসেবে বের হয়ে যায়। তো এখানে দেখো এই একটা ইয়ে দেখতেছো, এটা একটা প্লেট, 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 এটাকে বলা হয় 5টা স্টেজ আছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা স্টেজ হয় এখানে। এটাকে হলো 5 স্টেজ রিজেনারেটিভ পাস্টুরাইজার বলে বা কন্টিনিউয়াস ফ্লো পাস্টুরাইজার, এই মিল্ক ইন্ডাস্ট্রি গুলো নরমালি ইউজ করে থাকে। এখানে মনে হয় স্লাইডে কিছু জিনিস মিস হয়ে গেছে। এখানে মিস হয়ে গেছে বলতে আসলে
পাস্টুরাইজেশনের যে মেইন অবজেক্টিভ, মানে একটা অবজেক্টিভ থাকে, সেই অবজেক্টিভটাই এখানে এই স্লাইডটাতে নাই। তো অবজেক্টিভটা হলো মেইনলি যে আমাদের পাস্টুরাইজেশনটা আমরা দেখলাম যে ব্যাচ পাস্টুরাইজার আছে বা কন্টিনিউয়াস ফ্লো পাস্টুরাইজার আছে। আমরা এটা কেন করব? পাস্টুরাইজেশনটা আমাদের করার দরকারটা কি? পাস্টুরাইজেশন করার দরকার হলো, ধরো যে মিল্কের মধ্যে একটা মাইক্রোঅর্গানিজম গ্রো করার এনাফ ম্যাটেরিয়াল আছে, তার জন্য খাবার আছে পর্যাপ্ত পরিমাণে, তোমার হচ্ছে সুগার আছে, সবই আছে। তো এই মিল্কটাকে যদি আমি এই যেহেতু পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার থেকে সবকিছুই আছে, এটাকে তুমি যদি পাস্টুরাইজ না করো, সেই ওই অর্গানিজম গুলো বা এটার মধ্যে যে মিল্কের মধ্যে ন্যাচারালি যে অর্গানিজম গুলো আছে, এগুলো কুইকলি গ্রো করবে। তুমি যদি নর্মাল টেম্পারেচারে রেখে দাও, কুইকলি গ্রো করে মিল্কের কোয়ালিটিটা নষ্ট করে দেবে। তো যার জন্য এই পাস্টুরাইজ করা হলে যে প্যাথোজেনিক অর্গানিজম যেগুলো আছে সেগুলো মরে যায় 72 ডিগ্রি সেলসিয়াসে। পাস্টুরাইজেশনটা করা হয় মেইনলি প্যাথোজেনিক অর্গানিজম যেগুলো আছে সেগুলোকে মেরে ফেলার জন্য। আমি আবার বলতেছি, একটা হচ্ছে প্যাথোজেনিক অর্গানিজম, একটা হচ্ছে অল অর্গানিজম। পাস্টুরাইজেশন করলে তোমার সকল অর্গানিজম মরে না, বাট যেগুলো ক্ষতিকর আছে বা ক্ষতি করতে পারে সেগুলোকে তুমি মেরে ফেলতে পারবা। ঠিক আছে? তিনটা টার্ম আমরা মাঝে মধ্যে বিভিন্ন সময় জিজ্ঞাসা করি, যে ব্লাঞ্চিং, দেন হচ্ছে পাস্টুরাইজেশন, দেন হচ্ছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন হচ্ছে যে অল অর্গানিজমকে মারবে, এটা করা হয় অ্যাবভ 100 ডিগ্রি সেলসিয়াসে এবং স্পেসিফিক টেম্পারেচার হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস। আর পাস্টুরাইজেশন যেটা, সেটা হচ্ছে যে বিলো 100 ডিগ্রি সেলসিয়াসে করা হয়। এটা হলো মেইনলি প্যাথোজেনিক অর্গানিজম গুলোকে মারার জন্য করা হয় এবং এটার স্পেসিফিক টেম্পারেচার যদি বলা হয় তাহলে 72 ডিগ্রি সেলসিয়াস। দেন হলো ব্লাঞ্চিং হচ্ছে, সেটা হলো এনজাইম যদি থাকে ফ্রেশ, বিশেষ করে ফ্রুটস আইটেম যেগুলো আছে, ফ্রুটস বা ভেজিটেবলস আইটেম, এগুলোর মধ্যে এনজাইম থাকে। এই এনজাইম গুলো হচ্ছে তার অ্যাক্টিভিটি করে, ফলে পুরো কালার চেঞ্জ হয়ে যায়। তোমরা মাঝে মধ্যে দেখবে যে আলু কাটার পর যদি রেখে দাও, সেটা কিছুক্ষণ পরে ব্রাউন কালার হয়ে গেছে। দেন হচ্ছে বেগুন, এগুলো ব্রাউন কালার হয়ে যায়, বা বিভিন্ন ফল, একটা আপেল কেটে রেখে দিলে সেটা দেখবে যে ব্রাউন কালার হয়ে গেছে। এই যে কালারটা হলো, এটাকে তুমি যদি নষ্ট করতে চাও তাহলে সেটাকে ব্লাঞ্চিং করতে হবে। ব্লাঞ্চিং মানে তাও একটা হিট ট্রিটমেন্ট, এই 70-80 ডিগ্রি সেলসিয়াসে কিছুক্ষণ হিট করলে তার মধ্যে যে এনজাইম যেগুলো আছে সেগুলো মরে যাবে, সে আর কালারটাকে চেঞ্জ করতে পারবে না। আজকে এতটুকুই থাকুক, অনেক কিছু পড়ানো হলো। পরবর্তী ক্লাসে আমরা সামনে আগানোর চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞাসা করতে পারো। স্যার আপনি সেইগুলো দিয়ে দিন স্যার, পিডিএফ গুলি। স্যার হ্যাঁ একটা গুগল ক্লাসরুম খুলি স্যার, এই স্যার স্লাইড গুলো হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিব। আচ্ছা নেক্সট উইকে স্যার আপনার স্যার এক্সাম আছে, আপনি কি এক্সাম নেবেন নেক্সট উইকে? এক্সাম তো নেয়ার মতো পড়ানো হয় নাই, আরো দুইটা ক্লাস যাক। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার আপনি কি দুইটাই সিটি নেবেন স্যার? দুইটা সিটি, হ্যাঁ অবশ্যই, আমার পাঠাতে দুইটা সিটি থাকবেই। স্যার অ্যাসাইনমেন্ট দিয়ে নেই। স্যার একটা অ্যাসাইনমেন্ট নিলে স্যার ভালো একটা অ্যাসাইনমেন্ট দিলে ভালো হয় স্যার। অ্যাসাইনমেন্ট দিলে দেখবা যে অ্যাসাইনমেন্ট মানে ওই সিটি মার্কসের সাথে যদি অ্যাসাইনমেন্ট কম্পেয়ার করতে যায়, তাহলে তোমাদের যেটা হবে, তোমাদের অ্যাসাইনমেন্টটা বেশ হার্ডলি করতে হবে, কষ্ট করে করতে হবে। বুঝতে পারছো? জি স্যার, তোমরা দেখে আরেকজনটা এটার মধ্যে স্যার। কপি পেস্ট করে অ্যাসাইনমেন্ট একটা এনে দিবা, দেখে শুনে ওই অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্টেবল হবে না, ধরা খেয়ে যাবা, মার্কস করে আলটিমেটলি কমে যাবে আর কি। সেটা দেখা যাক। আর এর মধ্যে যদি সেকেন্ড সিটি নিতে দিতে তোমাদের ইউনিভার্সিটি খুলে যেতে পারে আর কি। তো ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে কেউ একজন আমাকে একটু নক দিও, আমি সন্ধ্যার সময় আবার ল্যাপটপ নিয়ে বসে তখন এগুলো দিয়ে দিব। সন্ধ্যার দিকে বলতে 7টা 8:30টার দিকে আর কি। সবাই ভালো থাকো আজকে পর্যন্ত। আর কারো কিছু জানার আছে? না স্যার, নমস্কার স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু